হ্যালো বন্ধুরা, হিউম্যান রিপ্রোডাকশনের এটা লাস্ট ভিডিও, প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং আরও যে পার্ট আছে সেটা পড়ানো হবে। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। আফটার ইমপ্ল্যান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ার অন দ্য ট্রোফোব্লাস্ট কল্ড কোরিওনিক ভিল্লি which are surrounded by the uterine tissue and maternal blood. তো ইমপ্ল্যান্টেশন যখন হয়ে যায় তখন এই যে ট্রোফোব্লাস্ট আছে তার ট্রোফোব্লাস্টের চারিদিকে এই আঙ্গুলের মতো পদক্ষেপ তৈরি থাকে। আঙ্গুলের মতো এই যে আঙ্গুলের মতো সাদা সাদা দেখা যাচ্ছে, একে বলা হয় কোরিওনিক ভিল্লি বা প্ল্যাসেন্টাল ভিল্লি। তো এটা কী দিয়ে ঘেরা থাকে? তো এর চারিদিকে থাকে এমব্রায়ো, এই যে ভেতর দিকে যাচ্ছে এমব্রায়ো থাকে, অ্যান্ড ম্যাটার্নাল বডি, এবং এই ম্যাটার্নাল বডি থাকে, এই যে ইউটেরাস মায়ের অংশ, সেই ইউটেরাস আর এমব্রায়ো এই দুটোর মধ্যবর্তী স্থানে থাকে। ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল ব্লাড। তো এর চারিদিকে কী কী থাকে? ইউটেরাইন টিস্যু থাকে, এই যে চারিদিকে ইউটেরাইন টিস্যু আছে, লাল করে যে ইউটেরাইন টিস্যু আছে সেই ইউটেরাইন টিস্যু থাকে, আর ম্যাটার্নাল ব্লাড থাকে। তো এর মধ্যে ম্যাটার্নাল ব্লাডও থাকে এই মধ্যবর্তী স্থানে, তো ম্যাটার্নাল ব্লাড থাকে। The chorionic villi and uterine tissue become interdigitated with each other and jointly form a structural and functional unit between developing embryo and maternal body called placenta. Chorionic villi and uterine tissue, এই যে কোরিওনিক ভিল্লি আছে, কোরিওনিক ভিল্লি আর ইউটেরাইন টিস্যু, ইউটেরাসের মধ্যে যে টিস্যু আছে ইউটেরাইন টিস্যু, এই দুটো একে অপরের সঙ্গে ইন্টারডিজিটেড মানে একত্রিত হয়ে যায়, অ্যান্ড জয়েন্টলি, এবং এই দুটো মিলে একত্রে কী তৈরি করে? একটা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, একটা গঠনগত এবং কার্যগত একক তৈরি করে, যাকে প্লাসেন্টা বলে। এবং সেটা কোথায় থাকে? ডেভেলপিং এমব্রায়ো বা ফেটাস, এই যে ফেটাস থাকে, এই যে বাচ্চা যেটা বৃদ্ধি পাচ্ছে সেই বাচ্চা, আর বাইরের দিকে যে ম্যাটার্নাল বডি আছে, এই যে ইউটেরাস আছে সেই ইউটেরাসের মধ্যবর্তী স্থানে। তো এখানে কী আছে যে যখন ট্রোফোব্লাস্টটা পরিণত হয়ে গেল, তে সেই ট্রোফোব্লাস্টের চারিদিকে আঙ্গুলের মতো প্রক্ষেপ তৈরি হলো, তাকে কোরিওনিক ভিল্লি বলে। এই কোরিওনিক ভিল্লি, আর এটা কী থাকে? ভেতর দিকে এমব্রায়ো থাকে, বাইরের দিকে ব্লাড ভেসেল থাকে, ম্যাটার্নাল ব্লাড থাকে। পরবর্তীকালে এই কোরিওনিক ভিল্লি আর যে কোরিওনিক ভিল্লি আছে আর ইউটেরাস আছে, এই দুটো এক অপরের সঙ্গে ইন্টারডিজিটেড হয়ে যায় এবং একটা গঠনগত কার্যগত একক তৈরি করে, যাকে প্লাসেন্টা বলে। এবং এই প্লাসেন্টা কী করে? এই যে এমব্রায়ো আছে সেই এমব্রায়োটাকে প্রোটেক্ট করে। এমব্রায়ো ভেতরের দিকে এমব্রায়ো থাকে আর বাইরের দিকে এই যে ইউটেরাস থাকে, ক্যাভিটি অফ ইউটেরাস, এই দুটো থাকে। তো এটাই বলা আছে। দ্য প্লাসেন্টা কী করে? দ্য প্লাসেন্টা ফ্যাসিলিটেট দ্য সাপ্লাই অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দ্য এমব্রায়ো অ্যান্ড অলসো রিমুভড অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এক্সক্রিটরি বা ওয়াস্ট ম্যাটেরিয়ালস প্রডিউসড বাই দ্য এমব্রায়ো। তো এই যে গঠনগত কার্যগত একক প্লাসেন্টা তৈরি হলো, সেই প্লাসেন্টার কাজটা কি? তো এটা অক্সিজেন সাপ্লাই করে, নিউট্রিয়েন্টস আর অক্সিজেন সাপ্লাই করে, এই যে কোষের মধ্যে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন প্রদান করতে সাহায্য করে এমব্রায়োকে, অ্যান্ড অলসো রিমুভাল অফ এবং কার্বন ডাইঅক্সাইড এবং এক্সক্রিটরি বা ওয়াস্ট ম্যাটেরিয়াল আছে সেগুলো বাইরে বের করে দেয়। কার্বন ডাইঅক্সাইড এবং এক্সক্রিটরি বা যে দূষিত পদার্থ আছে সেগুলো এমব্রায়ো থেকে তৈরি হচ্ছে, সেগুলো বাইরে বের করে দেয়। তো এমব্রায়োটা তো একটা জীব, মানে একটা বাচ্চা, সেটা তো একটা প্রাণ আছে, তো তার মধ্যে অক্সিজেন দরকার আছে, নিউট্রিয়েন্টস দরকার আছে তার বৃদ্ধি পাওয়ার জন্য, তো সেগুলো সাপ্লাই করে এই প্লাসেন্টা। তারপর সেখান থেকে আবার এমব্রায়োর মধ্যে থেকে দূষিত পদার্থ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তো সেগুলো কি বাইরে বের করে দেয় a placenta. The placenta is connected to the embryo through an umbilical cord which helps in the transport of substances to and from the embryo. তো একটা আম্বিলিক্যাল কর্ড থাকে, সেটা একটা আদান বিনিময়ের একটা অংশ হিসাবে কাজ করে। এই যে আম্বিলিক্যাল কর্ড দেখা যাচ্ছে, আম্বিলিক্যাল কর্ড উইথ ভেসেলস, এর মধ্যে ভেসেলস থাকে। তো এই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে দিয়ে কী হয় যে মায়ের দেহ থেকে যে সমস্ত পদার্থগুলো আসছে, যে অক্সিজেন, নিউট্রিয়েন্টস, সেগুলো এই পথের মধ্যে দিয়ে এমব্রায়োতে যাবে, আর এমব্রায়োতে যে কার্বন ডাইঅক্সাইড বা দূষিত পদার্থ আছে এই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এটা পথ হিসাবে কাজ করে, ট্রান্সপোর্ট পথ হিসাবে কাজ করে, পরিবহন পথ হিসাবে কাজ করে। Placenta also act as an endocrine tissue and produces several hormones like human chorionic gonadotropin (HCG), human placental lactogen (HPL), estrogens, progesterone, etc.
তাছাড়া প্লাসেন্টারও প্রোডাকশনে কাজ করছে, ট্রান্সপোর্টের কাজ করতে। তাছাড়া এটি এন্ডোক্রাইন টিস্যু হিসাবে কাজ করে বা ক্ষরণকারী কলা হিসাবে কাজ করে, যেটা বিভিন্ন রকম হরমোন খরিত করে, যেমন এইচসি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন এইচসিজি, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এইচপিএল হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই সমস্ত হরমোনগুলো এই প্লাসেন্টা তৈরি করে। তো প্লাসেন্টা থেকে 4টে হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই 4টে হরমোন প্লাসেন্টা তৈরি করে। In the later phase of pregnancy, a hormone called relaxin is also secreted by the ovary. তো প্রেগনেন্সির পরবর্তী সময়ে একটা হরমোন রিল্যাক্সিন, যে যখন প্রেগনেন্সি শেষ দিকে যখন ওই এমব্রায়োটা পুরোপুরি পরিণত হয়ে যায়, তো তখন তার প্রসবের জন্য, তাকে পৃথিবীতে আনার জন্য তো কন্ট্রাকশনের প্রয়োজন হয়। তো সেই কন্ট্রাকশনের কাজটা রিল্যাক্সিন করে, এবং এই রিল্যাক্সিন হরমোনটাকে কে তৈরি করে? ওভারি তৈরি করে। Let us remember that HCG, HPL and relaxin are produced in women only during pregnancy. মানে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে 3টে হরমোন আছে, HCG, HPL, রিল্যাক্সিন, এই 3টে হরমোন শুধুমাত্র একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে, সেই প্রেগনেন্সির সময় এই 3টে হরমোন তৈরি হয়। তার মধ্যে HCG আর HPL তো হচ্ছে প্লাসেন্টা থেকে খরিত হচ্ছে, আর রিল্যাক্সিন ওভারি থেকে খরিত হচ্ছে। In addition, during pregnancy, the levels of other hormones like estrogen, progesterone, cortisol, prolactin, thyroxine are increased several folds in the maternal blood. তাছাড়া যখন প্রেগনেন্সি চলে, প্রেগনেন্টের সময় 9 মাস 10 দিন প্রেগনেন্ট থাকে, তো সেই সময় চলাকালীন অন্যান্য হরমোন যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন, এই হরমোনের পরিমাণটা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়, অনেক বেড়ে যায়। একটা নর্মাল মেয়েদের ক্ষেত্রে যা থাকে তার থেকে একটা যে গর্ভবতী যে মহিলা, তার ক্ষেত্রে কিন্তু এই হরমোনগুলো অনেক বেশি থাকে, এই হরমোনগুলো বেশি থাকছে। তাছাড়া এই যে HCG, HPL, রিল্যাক্সিন, এই হরমোনগুলো অতিরিক্ত তৈরি হচ্ছে। Increased production of these hormones is essential for supporting the fetal growth, metabolic changes in the mother and maintenance of pregnancy. তো এই হরমোনের যে প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে তার কারণটা কি? যে এই যে ফিটাস আছে বা বাচ্চা ভ্রূণ আছে, সেই ভ্রূণটার বৃদ্ধির জন্য এগুলো দরকার। মেটাবলিক চেঞ্জেস ইন দ্য মাদার, যে মায়ের এখন তো বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস দরকার, তার বেশি পরিমাণে বিপাক্রিয়া ঘটানো দরকার, যেহেতু সে একটা বাচ্চাকে লালন পালন করছে তার পেটের মধ্যে, জ্বরের মধ্যে। তো তার জন্য তার মেটাবলিক চেঞ্জেস, সেগুলোকে উদ্দীপিত করতে, সেগুলোকে মেনটেন করতে সাহায্য করে। অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য প্রেগনেন্সি, তাছাড়া এই যে প্রেগনেন্সির বিভিন্ন রকমের যে পর্যায়ক্রম আছে, সমস্ত কার্যক্রম সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত হরমোনের যে ক্ষরণগুলো, এগুলো কিন্তু অত্যন্ত দরকার, এবং এর জন্য এগুলো বেশি পরিমাণে খরিত হয়। তো এই যে হিউম্যান ফিটাসটা কীভাবে ইউটেরাসের মধ্যে থাকে, এই ছবিটা ভালো করে দেখে নেবে। যে এই যে একটা হিউম্যান ভ্রূণ, আম্বালিক্যাল কর্ড তো কী কাজ করে? একটা পরিবহন পথ হিসেবে কাজ করে, দেখলাম যে বিভিন্ন পরিবহন হয়। ক্যাভিটি অফ ইউটেরাস, এই যে জ্বরের গহ্বর, এটা ইয়ক স্যাক, এই যে ইয়ক স্যাক, আর এমব্রায়ো, এটা হচ্ছে এমব্রায়ো। পরবর্তীকালে এই যে কোরিয়নিক ভিল্লি, তারপরে এগুলো পরবর্তীকালে একটা গঠনগত কার্যগত একক প্লাসেন্টা তৈরি করছে, যেটা এমব্রায়োটাকে ঘিরে রাখছে, ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করছে, আরও অন্যান্য কাজ করছে, যেগুলো পড়লাম। তো প্লাগ অফ মিউকাস ইন সার্ভিক্স, তো যখন বাচ্চাটা বৃদ্ধি পাচ্ছে তখন এই যে সার্ভিক্সের যে পথটা, সেই পথটা কিন্তু মিউকাস দ্বারা পরিপূর্ণ থাকে, মিউকাস দিয়ে ঘিরে থাকে বা অফ থাকে। তো যখন বাচ্চাটা পরিণত হয়ে যায়, তো যে রিল্যাক্সন হরমোনটা তৈরি হলো ওভারি থেকে, তো সেই রিল্যাক্সিন হরমোনের ফলে কন্ট্রাকশন হয়, অক্সিডেশন হরমোনের ফলে কন্ট্রাকশন হয়, এবং এই সার্ভিক্সের এই যে মিউকাসের পথ তখন সেটা খুলে যায়, তো এখন বন্ধ থাকে। Immediately after implantation, the inner cell mass embryo differentiates into an outer layer called ectoderm and inner layer called endoderm. তো যখনই ইনার সেল মাসটা আমরা আগে দেখেছিলাম যে ট্রোপোব্লাস্টের ভেতরে, ব্লাস্টোসিস্টের ক্ষেত্রে বাইরের দিকের আবরণ ট্রোপোব্লাস্ট, ভেতর দিকে ইনার সেল মাস ছিল। তো যখনই ইমপ্ল্যান্টেশন হলো, অর্থাৎ ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের সঙ্গে প্রথিত হয়ে গেল, তখন এই ইনার সেল মাসটা বিভাজিত হতে থাকে, ডিফারেন্টিয়েট করতে থাকে, বিভেদিত হতে থাকে, এবং বিভেদিত হওয়ার ফলে বাইরের দিকে যে লেয়ার তৈরি করে তাকে বলা হয় একটোড্রাম, এবং ভেতর দিকে লেয়ার তৈরি করে এন্ডোড্রাম। এ মেসোড্রাম সুন অ্যাপিয়ার্স বিটুইন দ্য একটোড্রাম অ্যান্ড এন্ডোড্রাম, পরবর্তীকালে একটা মেসোড্রামও তৈরি হয়, মধ্যবর্তী আবরণ, যেটা একটোড্রাম আর এন্ডোড্রামের মধ্যবর্তী স্থানে তৈরি হয়। তো ইনার সেল মাসটা কি, যে ইমপ্লান্টেশনের পর ইনার সেল মাসটা 3টে লেয়ার তৈরি করে। সবচেয়ে প্রথমে তৈরি করে একটোড্রাম, যেটা বাইরের আবরণ, তারপরে তৈরি করে এন্ডোড্রাম, তারপরে করে মেসোড্রাম, একটো, এন্ডো, মেসো,
একটু বাইরের দিকে, এন্ডো মানে ভেতরের দিকের আবরণ, আর মেসো হলো মধ্যবর্তী আবরণ। দিজ থ্রি লেয়ার্স গিভ রাইজ টু ওয়াল টিস্যু অর্গান ইন অ্যাডাল্টস। এবং এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এই তিনটে লেয়ার থেকেই একটা অ্যাডাল্টসের মধ্যে যত টিস্যু আছে, যত কলা আছে, ফুসফুস, হৃৎপিণ্ড, হাত পা, মাথা, যত কিছু আছে, রক্ত, স্নায়ু, সমস্ত কিছু কিন্তু এই তিনটে লেয়ার থেকে তৈরি হয়। আমরা আগেই পড়েছি যে মেসোডার্ম থেকে রক্ত তৈরি হয়, তারপর একটোডার্ম থেকে স্নায়ু তৈরি হয়। তো এগুলো পড়েছি কোন লেয়ার থেকে কী তৈরি হয়। ইট নিডস টু বি মেনশন হিয়ার দ্যাট দ্য ইনার সেল মাস্ট কন্টেন্স সার্টেন সেলস কল্ড স্টেম সেলস হুইচ হ্যাভ দ্য পোটেন্সি টু গিভ রাইজ টু অল দ্য টিস্যুস অ্যান্ড অর্গানস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা দরকার, যে ইনার সেল মাস যেটা ছিল ভেতরের দিকে ট্রোফোপ্লাস্টের পরে, তো তার মধ্যে এক বিশেষ ধরনের কোষ থাকে যাকে বলে স্টেম সেল, তাকে বলে স্টেম সেল। এই স্টেম সেলটা কি, এর পোটেন্সি আছে যে এটা যে কোনো রকমের কলা বা অঙ্গ তৈরি করতে পারে। তো ইনার সেলের মাসের মধ্যে কি ছিল, স্টেম সেল আছে। সেই স্টেম সেলটা যে কোনো অঙ্গ, যে কোনো কলা তৈরি করতে পারে, যা হাত তৈরি করতে পারে, পা তৈরি করতে পারে। এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এর একটা কাজ স্টেম সেল, যে এটা যে কোনো অঙ্গ, যে কোনো অঙ্গ, যে কোনো কলা তৈরি করতে পারে। হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অ্যাট ভেরিয়াস মান্থস অফ প্রেগনেন্সি। যে এক, তো এই পার্টটা বোঝা গেল যে কীভাবে কী হয়ে থাকে, যে পুরো যে পর্যায়ক্রমটা সেটা দেখা গেল, যে কোন ধাপে কী কী হচ্ছে, প্লাসেন্টা থেকে কী কী হরমোন খরিত হচ্ছে, তারপর কোন হরমোনটা কী কাজ করছে। এই যে এখানে একটা হরমোন ছিল, তারপর কী কী লেয়ার তৈরি হচ্ছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তারপর স্টেম সেল, তারপর কীভাবে, সেই সমস্ত পদ্ধতিতে দেখলাম। এর মধ্যে একটা হরমোন ছিল HCG, যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। তো সেই হরমোনটার কাজ কি, তো সেই হরমোনটা, এই যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এই হরমোনটার সাহায্যে কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট কিনা সেটা বোঝা যায়। যে প্রেগনেন্সি টেস্টের যে থাকে, একটা প্রেগনেন্সি টেস্ট করার জন্য যে একটা যন্ত্র থাকে, সো সেই যন্ত্রটা কী কাজ করে, যে এই এইচসিজি যে হরমোনটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, সেটা আছে কিনা সেটা দেখে। যদি সেটা মূত্রের মধ্যে পেয়ে যায় তাহলে মেয়েটা প্রেগনেন্ট, এটা বোঝা যায়। তো এইচসিজিটাই এর জন্য যে প্রেগনেন্সি টেস্টের জন্য যে যেটা ইউজ করা হয়, তো এটা এই এইচসিজিটাকে দেখে যে মূত্রের মধ্যে এইচসিজি আছে কিনা, বা যে ভ্যাজানা দিয়ে যে সার্ভিক্স তার মধ্যে এইচসিজি আছে কিনা। যদি এইচসিজি থাকে তাহলে মেয়েটা প্রেগনেন্ট। তো দেখা এবার কি আছে, যে হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অ্যাট ভেরিয়াস মান্থস অফ প্রেগনেন্সি। যে প্রেগনেন্ট হওয়ার পরে বিভিন্ন মাসে কী কী পরিবর্তনগুলো দেখা যায় একটা একটা বাচ্চার মধ্যে বা একটা ভ্রূণের মধ্যে। তো দেখা যায় দ্য হিউম্যান প্রেগনেন্সি লাস্ট 9 months। যে একটা মহিলা যে প্রেগনেন্ট থাকে সেটা থাকে ক মাস, 9 মাস, 9 মাস 10 দিন। অনেকে বলে যে 10 মাস 10 দিন, আগে ছোটোতে সিনেমাতে দেখা যেত, তো সেটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা। 10 মাস 10 দিন থাকে না, 9 মাস 10 দিন। ডু ইউ নো ফর হাউ মেনি মান্থস প্রেগনেন্সি লাস্ট ইন ডগস, এলিফ্যান্টস, ক্যাটস। তো এটা তোমরা বের করবে যে কুকুরের ক্ষেত্রে, হাতির ক্ষেত্রে, তার বিড়ালের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ক মাস থাকে। যেমন আমরা জানি ছাগলের ক্ষেত্রে 5 মাস থাকে। ফাইন্ড আউট ইট ইন হিউম্যান বিংস আফটার 1 month অফ প্রেগনেন্সি দ্য এমব্রায়োজ হার্ট ইজ ফর্মড। যে মানুষের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পর, ইমপ্লান্টেশন হওয়ার 1 মাস পরে, প্রেগনেন্ট হওয়ার 1 মাস পরে কী তৈরি হয়, হার্ট বা হৃৎপিণ্ড তৈরি হয়। তাহলে কোন পার্টটা প্রথম তৈরি হচ্ছে, হৃৎপিণ্ড। কত মাস পরে, 1 মাস পর। দ্য ফার্স্ট সাই অফ গ্রোয়িং ফিটাস মে বি নোটিসড বাই লিসেনিং টু দ্য হার্ট সাউন্ড কেয়ারফুলি থ্রু দ্য স্টেথোস্কোপ। তো কোনো একটা ভ্রূণ সে বৃদ্ধি পাচ্ছে কি না, সে বড় হচ্ছে কি না, সেটা জানার প্রথম চিহ্ন হচ্ছে কি, যে এটার মাধ্যমে যে তার যে হার্ট তৈরি হয়ে গেছে, হার্ট তৈরি হলে সে প্যালপিটেট করবে, মানে হৃদস্পন্দন তৈরি হবে। হাই, তো স্টেথোস্কোপ এর সাহায্যে আমরা কি সহজেই মায়ের যে জ্বর, তার মধ্যে স্টেথোস্কোপটা রেখে বুঝতে পারি, যে যদি দেখি যে প্যালপিটেট করছে, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ সে বাচ্চারা বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যেমন 3 Idiots সিনেমাতে দেখা যাবে, এরকম একটা সিন আছে। তো এই যে হার্টটা বিট করছে কিনা, হার্টটা হৃদস্পন্দন হচ্ছে কিনা, তার মাধ্যমে বোঝা যাবে প্রথম চিহ্ন এটা, যে একটা বাচ্চা বৃদ্ধি পাচ্ছে। কারণ হৃৎপিণ্ডটাই প্রথম তৈরি হয় এবং এটা 1 মাস পরে তৈরি হয়। তো স্টেথোস্কোপের সাহায্যে আমরা খুব সহজে এটা শুনতে পাবো বাচ্চাটার হৃদস্পন্দন 1 মাস পরে। বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ অফ প্রেগনেন্সি দ্য ফিটাস ডেভেলপস লিম্বস অ্যান্ড ডিজিট। দ্বিতীয় মাস পর কি হয়, যে তার মধ্যে পা, লিম্বস এবং ডিজিট এবং আঙ্গুল তৈরি হতে থাকে।
প্রথম মাসে হৃৎপিণ্ড তৈরি হলো, দ্বিতীয় মাসে পা এবং আঙ্গুল তৈরি হলো। বাই দ্য এন্ড অফ 12 উইকস বা ফার্স্ট ট্রাইমেস্টার বা 3 মাস মোস্ট অফ দ্য মেজর অর্গান সিস্টেমস আর ফর্মড। বেশিরভাগই যে তন্ত্র সেগুলো তৈরি হয়ে যায়, অর্গান সিস্টেম বা তন্ত্র তৈরি হয়ে যায়। ফর এক্সাম্পল দ্য লিম্বস অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়া অর্গানস আর ওয়েল ডেভেলপড, যেমন পা, হাত পাগুলো, তারপর এক্সটার্নাল জেনিটেলিয়া অর্গানস যেমন অন্যান্য যে জেনিটাল অর্গান আছে, পেনিস, তারপরে টেস্টিস, ভ্যাজানা, এগুলো তৈরি হতে থাকে, ভালোভাবে ডেভেলপড হয়ে যায়। তাহলে কি হলো যে এখানে তিনটে দেখলাম, প্রথম মাসে হৃৎপিণ্ড, দ্বিতীয় মাসে লিম্বস আর ডিজিটস, তৃতীয় মাসে বা ফার্স্ট ট্রাইমেস্টারে বা 12 উইকস পরে কি হচ্ছে না, তো লিম্বস, এক্সটার্নাল জেনিটেলিয়া আর মেজর অর্গান সিস্টেম বা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তন্ত্র এগুলো তৈরি হয়। The first movement of the fetus and appearance of hairs on the head are usually observed during the 5th month. যে যখন প্রেগনেন্সি 5 মাসে পৌঁছায়, তো সেই 5 মাস পরে ফিটাসটাকে বা ভ্রূণটাকে নড়তে থাকে, নড়াচড়া করতে পারে, এবং সেই 5 মাস পরে তার মাথার মধ্যে চুলও গজায়। অ্যাপিয়ারেন্স অফ হেয়ার অন দ্য হেড, মাথার মধ্যে চুলও গজায়। তাহলে 5 মাস পরে কী কী পরিবর্তন আসছে, যে বাচ্চাটা নড়তে পারছে আর তার মাথার মধ্যে চুল তৈরি হচ্ছে। বাই দ্য এন্ড অফ অ্যাবাউট 24 উইকস, এন্ড অফ দ্য সেকেন্ড ট্রাইমেস্টার বা এক ট্রাইমেস্টার মানে 3 মাস, ঠিক আছে। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার মানে 6 মাস বা 24 মাস, 4 সপ্তাহে 1 মাস ধরা হয়। তো 24 মাসের পরে দ্য বডি ইজ কভার্ড উইথ ফাইন হেয়ার, আইলিড সেপারেট অ্যান্ড আইলেসেস আর ফর্মড। তো পুরো দেহ চুল তৈরি হয়, একটা স্তন্যপায়ী প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য যে এদের চুল থাকে সারা দেহে, তো সেই চুলটা তৈরি হয় সারা দেহে। আইলিড সেপারেট, আইলিড মানে দুটো যে চোখ আছে সেই চোখগুলো আলাদা হতে থাকে। আইল্যাসেস আর ফর্মড, চোখের মধ্যে যে মণি আছে বা অন্যান্য যে পার্ট আছে সেগুলো তৈরি হতে থাকে। বাই দ্য এন্ড অফ 9 মান্থস অফ প্রেগনেন্সি, 9 মাস পরে দ্য ফিটাস ইজ ফুললি ডেভেলপড অ্যান্ড রেডি ফর ডেলিভারি। ফিটাসটা সম্পূর্ণরূপে পরিণত হয়ে যায়, তার সমস্ত অঙ্গ, সমস্ত তন্ত্র, পুরো একটা দেহের মধ্যে যা থাকে সমস্ত কিছু তৈরি হয়ে যায় এবং সে ডেলিভারির জন্য প্রস্তুত, যে কোনো সময় সে প্রসব করতে পারে, প্রসব বেদনা স্টার্ট হয়ে যায়। তো কোন মাসে কি হয় এগুলো এখানে দেওয়া আছে, ভালো করে একদম মুখস্থ রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। যে প্রথম মাসে হৃৎপিণ্ড তৈরি হচ্ছে, আমরা স্টেথোস্কোপের সাহায্যে খুব সহজেই সেটা চেক করতে পারি। দ্বিতীয় মাসে তারপর সেখানে লিম্বস আর ডিজিট তৈরি হচ্ছে। তৃতীয় মাসে মেজর অর্গান সিস্টেম, লিম্বস আর এক্সটার্নাল জেনিটেলিয়া তৈরি হচ্ছে। তারপর পঞ্চম মাসে নাড়াচাড়া করছে আর মাথায় চুল গজাচ্ছে। ষষ্ঠ মাসে সারা দেহে চুল গজাচ্ছে, আইলিড সেপারেট হচ্ছে আর আইল্যাস তৈরি হচ্ছে। আর 9 মাস পরে সে প্রেগনেন্সি কমপ্লিট এবং বাচ্চাটা ডেলিভারির জন্য রেডি। তো এবার হচ্ছে লাস্ট পার্ট, পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন। পার্চুরেশন মানে কি, যে বাচ্চাটা প্রসব করছে, এটাকে বলে পার্চুরেশন, মানে প্রসব, বাইরে বেরিয়ে যাওয়া, পরিবেশের মধ্যে আসা, সেটা হচ্ছে পার্চুরেশন। The average duration of human pregnancy is about 9 months, which is called the gestation period. যে 9 মাস প্রেগনেন্সির সময়কাল হচ্ছে 9 মাস এবং একে বলে জেস্টেশন পিরিয়ড বলা হয়। ভিগারাস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি কজেস এক্সপালশন বা ডেলিভারি অফ দ্য ফিটাস। তো অত বড় একটা বাচ্চা অত সংকীর্ণ সার্ভিক্সের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়, তো সেটা কী হয় যে অত্যন্ত মাত্রায় কন্ট্রাকশন করতে হয়, অত্যন্ত মাত্রায় খুবই প্রবল সংকোচনের প্রয়োজন হয়, জ্বরে ওটা প্রচণ্ড সংকুচিত হয় এবং এরপরে কী হয় যে ফিটাসটা বা ভ্রূণটা সেটা বাইরে বেরিয়ে যায়। যে এত ন্যারো একটা সংকীর্ণ, এত ন্যারো একটা ভ্যাজাইনা, তার মধ্যে দিয়ে এত বড় একটা বাচ্চা বাইরে বেরিয়ে যাচ্ছে, তো এর জন্য প্রচণ্ড মাত্রার কন্ট্রাকশন প্রয়োজন হয়, প্রচণ্ড মাত্রায় সংকোচন প্রয়োজন হয়, জ্বরেও প্রচণ্ড মাত্রায় সংকুচিত হয়। দিস প্রসেস অফ ডেলিভারি অফ দ্য ফিটাস ইজ কল্ড পার্চুরেশন। এই যে প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাটা, এই যে ফিটাস বা ভ্রূণটা বাইরে বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় পার্চুরেশন। পার্চুরেশন ইজ ইনডিউসড বাই কমপ্লেক্স নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। পার্চুরেশনটা কী হয়, যে একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। নিউরো এন্ডোক্রাইন মানে কি, নিউরন বা স্নায়ু ইনভলভড আছে, আর এন্ডোক্রাইন মানে কি, হরমোন ইনভলভড আছে। নিউরো এন্ডোক্রাইন মানে নিউরাল এবং এন্ডোক্রাইন, এই দুটো সিস্টেম এর মধ্যে ইনভলভড। স্নায়ু এর মধ্যে যুক্ত আছে আর হরমোন যুক্ত আছে, স্নায়ু এবং হরমোনের প্রভাবে এটা হয়ে থাকে, একটা কমপ্লেক্স প্রক্রিয়ার মাধ্যমে। দ্য সিগন্যালস ফর পার্চুরেশন অরিজিনেট ফর দ্য ফুললি ডেভেলপড ফিটাস অ্যান্ড দ্য প্লাসেন্টা। তো পার্চুরেশনের জন্য যে যখন পুরো ফিটাসটা পরিণত হয়ে যায় ডেলিভারির জন্য,
তখন সে নিজে থেকেই সিগন্যাল দিতে থাকে এবং তার চারিদিকে যে প্লাসেন্টা থাকে, যেটা তাকে আবৃত করে রেখেছিল, সেই প্লাসেন্টাটাও সিগন্যাল দিতে থাকে যে হ্যাঁ আমি রেডি, প্রস্তুত, ডেলিভারির জন্য প্রস্তুত। তো ফিটাসটা নিজে থেকেই সিগন্যাল দিতে থাকে যখন সে পরিণত হয়ে যায়, হুইচ ইনডিউস মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন কল্ড ফিটাল ইজেকশন রিফ্লেক্স। এবং এর ফলে কি, যখন সে সিগন্যাল দিতে থাকে যে আমি প্রস্তুত, রেডি ডেলিভারির জন্য, তখনই এই যে ইউটেরাইন আছে বা জরায়ু আছে সেটা অত্যন্ত মাত্রায় মাইল্ড, মানে অত্যন্ত মাত্রায় কি সংকুচিত হতে থাকে, এবং একে বলে ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল ইজেকশন রিফ্লেক্স, যেহেতু ফিটাস নিজেই এটাকে ইনডিউস করছে তার জন্য একে রিফ্লেক্স বলা হয়। তো ফিটাল ইজেকশন রিফ্লেক্স, যে ভ্রূণ বাইরে বেরোনোর যে প্রক্রিয়া সেটা। দিস ট্রিগার্স রিলিজ অফ অক্সিটোসিন ফ্রম দ্য ম্যাটার্নাল পিটুইটারি। তো এর ফলে কী হয়, যে মায়ের যে পিটুইটারি গ্রন্থি আছে সেই মায়ের পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন ক্ষরিত হয়, যে যখনই কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেল জরায়ু, তখনই সেই যে পিটুইটারি আছে সেখান থেকে অক্সিটোসিন ক্ষরিত হতে থাকলো। অক্সিটোসিন অ্যাক্টস অন দ্য ইউটেরাইন মাসল অ্যান্ড কজেস স্ট্রঙ্গার ইউটেরাইন কন্ট্রাকশন। অক্সিটোসিন এবার জরায়ুর কোষের ওপর কাজ করবে, মায়োমেট্রিয়ামের ওপর, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর যে পেরিমেট্রিয়াম ছিল তার মধ্যে যে মধ্যবর্তী মাংসল অংশ মায়োমেট্রিয়াম, তার উপর কাজ করবে এবং কজেস স্ট্রঙ্গার ইউটেরাইন কন্ট্রাকশন, মানে অত্যন্ত প্রবল সংকোচন তৈরি করবে জ্বরের মধ্যে, হুইচ ইন টার্ন স্টিমুলেটস ফার্দার সিক্রেশন অফ অক্সিজেন। এবং যত সংকুচিত হবে তত বেশি পরিমাণে অক্সিটোসিন ক্ষরিত হবে, আর যত অক্সিটোসিন ক্ষরিত হবে তত আরও বেশি পরিমাণে সংকুচিত হবে। মানে কি, প্রক্রিয়াটা একটা অত্যন্ত জটিল, অত্যন্ত কষ্টসাধ্য, যে সংকুচিত হচ্ছে, অক্সিডেশন ঘটিত হচ্ছে, অক্সিডেশন ঘটিত হচ্ছে, আরও সংকুচিত হচ্ছে, আরও সংকুচিত হচ্ছে, আরও অক্সিডেশন ঘটিত হচ্ছে, আরও অক্সিডেশন ঘটিত হচ্ছে, আরও সংকুচিত হচ্ছে। তো এইভাবে প্রচণ্ড মাত্রায় সংকোচন ঘটে, অত্যন্ত একটা কষ্টকর প্রক্রিয়া। দ্য স্টিমুলেটরি রিফ্লেক্স বিটুইন দ্য ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড অক্সিডেশন সিক্রেশন কন্টিনিউজ রেজাল্টিং ইন স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার কন্ট্রাকশন। তো যেটা বললাম সেটাই, যে এই যে ক্রমাগতভাবে যে রিফ্লেক্স, যে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে আর অক্সিডেশন সিক্রেশন হচ্ছে, সেটা চলতেই থাকে অ্যান্ড রেজাল্টিং ইন স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার কন্ট্রাকশন। এর ফলে কি, প্রচণ্ড মাত্রায় সংকোচন হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এই যে ইউটেরাস ছিল, সেই ইউটেরাসটা প্রচণ্ড মাত্রায় সংকোচন হতেই থাকে, হতেই থাকে, এভাবে হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে এইভাবে। তো যেটা বললাম সেটাই, যে ইউটেরাইন সংকোচন হচ্ছে আর পিটুইটারি থেকে অক্সিডেশন ঘটিত হচ্ছে, অক্সিডেশন ঘটিত হলে আরও বেশি সংকোচন হচ্ছে, আর আরও বেশি সংকোচন হলে আরও বেশি অক্সিডেশন ঘটিত হচ্ছে, আরও বেশি সংকোচন হচ্ছে। এইভাবে সংকোচনের মাত্রা বৃদ্ধি পেতেই থাকে, কষ্ট পেতেই থাকে, কারণ অত বড় একটা বাচ্চা খুবই একটা সরু পথ দিয়ে বেরোচ্ছে, মানে অত্যন্ত কষ্টসাধ্য। দিস লিড টু এক্সপালশন অফ দ্য বেবি আউট অফ দ্য ইউটেরাস থ্রু দ্য বার্থ ক্যানাল পার্চুরেশন। এবং এর ফলে কী হয়, যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার জরায়ু থেকে বার্থ ক্যানাল বা যে সার্ভিক্স আছে সেই সার্ভিক্সের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়, যেমন যাকে বলা হয় পার্চুরেশন। সুন আফটার দ্য ইনফ্যান্ট ইজ ডেলিভার্ড, যখন বাচ্চাটা ডেলিভার্ড হয়ে যায়, দ্য প্লাসেন্টা ইজ অলসো এক্সপেলড আউট অফ দ্য ইউটেরাস। প্লাসেন্টাটাও বাইরে বেরিয়ে যায়, যে প্লাসেন্টার মধ্যে বাচ্চাটা ছিল সেই প্লাসেন্টাটাও তাকে ফলো করে বাইরে বেরিয়ে যায়। তো এই যে ইউটেরাস ছিল, তো এই ইউটেরাসের মধ্যে যে বাচ্চা ছিল এটা অত্যন্ত কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। তো এই বাচ্চাটা এর মধ্যে বাইরে বেরিয়ে গেল। তো বাচ্চাটা বাইরে বেরিয়ে যাওয়ার পরে এই যে প্লাসেন্টা ছিল সেই প্লাসেন্টাটা পরবর্তীকালে বাইরে বেরিয়ে যায়। যেমন ছাগলের ক্ষেত্রে দেখা যায়, যে ছাগলের ক্ষেত্রে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, তার কিছুক্ষণ পরে একটা লাল অংশ বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটা ছিল প্লাসেন্টা। ঠিক মায়েদের ক্ষেত্রেও তাই দেখা যায়, যে প্রথমে বাচ্চাটা বেরিয়ে যায়, তারপরে প্লাসেন্টাটা বাইরে বেরিয়ে যায়। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ডক্টরস ইনজেক্ট টু ইনডিউস ডেলিভারি? ডেলিভারি করার জন্য কী ইনজেক্ট করে, কী ইনজেকশন প্রদান করে? অক্সিটোসিন প্রদান করে, অক্সিটোসিন প্রদান করে যাতে বেশি পরিমাণে কন্ট্রাকশন হয়। তো এর তাছাড়া লিগামেন্ট যেটা আছে, যে এই যে সার্ভিক্সের পাশে যে লিগামেন্ট থাকে, যে হাড় থাকে, সেই হাড়ের যে জয়েন্ট সেটা কিন্তু পার্চুরেশনের সময় খুলে যায়, এবং তার জন্যই যে এই যে সার্ভিক্সের পথ, সেই সার্ভিক্সের পথটা কিন্তু চওড়া হয়, কিছুটা চওড়া হয়। তাছাড়া এই কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনের ফলে এই যে কন্ট্রাকশন, তারপর লিগামেন্ট খুলে যাচ্ছে, তারপরে এই কিছুটা পথ চওড়া হচ্ছে, এর ফলে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে পার্চুরেশনটা কমপ্লিট হয়। তো কী করে হলো এটা বোঝালাম, যে পার্চুরেশনটা কি, যে বাইরে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পার্চুরেশন বাচ্চাটা। তো এক্ষেত্রে কী হয়, যে যখন ফিটাসটা ডেলিভারির জন্য প্রস্তুত তখন সে নিজে থেকে সিগন্যাল প্রদান করে, প্লাসেন্টাও সিগন্যাল প্রদান করে, ইউটেরাইন তখন কী করে, সংকোচন শুরু করে দেয়। ইউটেরাইন সংকোচন হলে মায়ের যে পিটুইটারি গ্রন্থি সেখান থেকে অক্সিডেশন ঘটিত হয়, অক্সিডেশন ঘটিত হলে আরও বেশি সংকোচন শুরু হয়, আরও বেশি অক্সিডেশন ঘটিত হয়,
আরও বেশি সংকোচন শুরু হয়, এভাবে সংকোচন বৃদ্ধি পেতেই থাকে। আর তাছাড়া যে লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টের যে জয়েন্ট, সেই জয়েন্টটাও খুলে যায়, সেটাও এখানে অবশ্যই দেওয়া নেই, কিন্তু জয়েন্টটাও খুলে যায় এবং এর ফলে সংকোচন হতে হতে সেই বাচ্চাটা আস্তে আস্তে সার্ভিক্স দিয়ে, ভ্যাজানা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবং যখন বাচ্চাটা বাইরে বেরিয়ে যায় তখন তার সাথে সাথে যে প্লাসেন্টা ছিল ভেতরে, সেই প্লাসেন্টাও বাইরে বেরিয়ে যায়। তো এই প্রক্রিয়াটাই পার্চুরেশন। তো আশা করি বোঝা গেল, তেমন কিছুই নেই, খুবই ইজি একটা জিনিস। তো এরপরে আসছে ল্যাকটেশন। দ্য mammary glands of the female undergo differentiation during pregnancy and starts producing milk toward the end of pregnancy by the process called lactation. তো at- তো মহিলাদের ক্ষেত্রে কি হয়, যে যখন তারা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন তাদের যে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন যেটা আছে সেটা কিন্তু ডিফারেন্টেড বা বিভেদিত হতে থাকে, তাদের কোষগুলো পরিণত হয় সেখানে আরও বেশি পরিমাণে যে অ্যালভিওলাই, যে অ্যালভিওলাই যেটা যার মধ্যে দুধ তৈরি হয়, সো সেগুলো তৈরি হতে থাকে এবং কী হয়, এটা ডিফারেন্টেড করে, আরও বেশি ডেভেলপড হয় এবং আকারও বৃদ্ধি পায়। অ্যান্ড স্টার্টস প্রডিউসিং মিল্কস টুয়ার্ড দ্য এন্ড অফ প্রেগনেন্সি, এবং যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন প্রেগনেন্ট শেষের দিকে এবং বেশি পরিমাণে দুধও তৈরি করতে থাকে বাই দ্য প্রসেস কল ল্যাকটেশন, এবং ল্যাকটেশন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ল্যাকটেশন প্রক্রিয়ার মাধ্যমে কি বেশি পরিমাণে যে স্তনগুলো আছে সেই স্তনগুলো অত্যন্ত বেশি ডিফারেন্টেড করে, ডেভেলপড হয়, তার কোষগুলো যে লুটা দিয়ে ল্যাকটোজ একটা টিক্স পড়েছিলাম, তো সমস্ত পার্টগুলো কি ডেভেলপ হতে থাকে, উন্নত হয়, ডিফারেন্টিয়েট করে, আরও বেশি পরিমাণে দুগ্ধ তৈরি হতে থাকে এবং প্রেগনেন্সির শেষের দিকে আরও বেশি পরিমাণে তৈরি হয়, এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ল্যাকটেশন। এবং এই ক্ষেত্রে কোন হরমোনটা কাজ করে? প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, আর অক্সিটোসিন হরমোন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। দিস হেল্পস দ্য মাদার ইন ফিডিং দ্য নিউ বর্ন, এবং এর ফলেই এই যে দুধটা যদি তৈরি হয়, তো যে নতুন বাচ্চা তৈরি হলো সেটাকে সহজে তার ফিডিংয়ের জন্য, তার নিউট্রিশনের জন্য সাহায্য করবে, কারণ একটা বাচ্চার ক্ষেত্রে তার প্রধান খাদ্য হচ্ছে মায়ের দুধ বাচ্চাকালে। দ্য মিল্ক প্রডিউসড ডিউরিং দ্য ইনিশিয়াল ফিউ ডেজ অফ ল্যাকটেশন ইজ কল্ড কোলেস্ট্রম হুইচ কন্টেন্স সেভারাল অ্যান্টিবডিজ। তো প্রাথমিক অবস্থায় যে দুধটা তৈরি হয় সেই দুধটার মধ্যে দুধটাকে বলা হয় কোলেস্ট্রম, যে প্রথম যে দুধটা বের হয় মায়ের স্তন থেকে তাকে বলে কোলেস্ট্রম, যার মধ্যে কি থাকে, সেভারাল অ্যান্টিবডিজ থাকে, আইজিএ থাকে, ইমিউনোগ্লোবিন এ থাকে। তো কী করে, সেভারাল অ্যাবসোলিউটলি এসেন্সিয়াল টু ডেভেলপ রেজিস্ট্যান্স ফর দ্য নিউ বর্ন বেবিস, যেটা কি, যে এই বাচ্চাটা রোগের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়, বাচ্চাটাকে ডেভেলপ করার জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়, তাকে রোগ জীবাণুর হাত থেকে, অ্যান্টিজেনের হাত থেকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো এই যে কোলেস্ট্রমটা সেটা প্রাথমিক অবস্থায় গঠিত হয়, হালকা হলুদ রঙের হয় এবং এটা বাচ্চার অনুক্রমতার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা তাকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে, অ্যান্টিজেনের হাত থেকে রক্ষা করে। এখন অনেকে গ্রামের দিকে এখনও প্রচলন আছে, আগের দিকে খুবই প্রচলন ছিল, এখন অনেকটা কমেছে, যে অনেকে মনে করতো যে এই যে প্রথম যে দুধটা খরিদ হয় সেটা ক্ষতিকর। তো আমরা যারা শিক্ষিত মানুষ তাদের এটা দায়িত্ব যে মানুষকে বোঝানো যে না, এটা ক্ষতিকর না, বরং এটা সবচেয়ে উপকারী সেই বাচ্চার জন্য। Breastfeeding during the initial period of infant growth is recommended by doctors for bringing up a healthy baby. তো বাচ্চা যখন প্রথম তৈরি হচ্ছে তো তখন তাকে এই যে প্রথম দুধটা যার মধ্যে কোলেস্ট্রম আছে সেটা খাওয়াতে ডাক্তাররা বলে, কারণ এটা যদি এটা সেই বাচ্চাটা ডেভেলপ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তাকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয়। এর ফলে কী হবে, একটা হেলদি, একটা সুস্বাস্থ্যবান বাচ্চা তৈরি হবে। আর এই যে দুগ্ধ উৎপাদন হচ্ছে সেই দুগ্ধর একটা বিষয় যেটা বলা, যে এই যে দুগ্ধটা তৈরি হচ্ছে এই দুগ্ধটা কিন্তু বাচ্চা তৈরি হওয়ার পরে, বাচ্চার পার্চুরেশনের পরেই, বাচ্চা যখন পৃথিবীতে আসে তারপরেই কিন্তু ক্ষরণ হয়, তার আগে কিন্তু দুগ্ধ ক্ষরণ হবে না। যতই দুগ্ধ তৈরি হোক না কেন, যদি বাচ্চা পার্চুরেশন না হয়, বাচ্চা যদি পৃথিবীতে না আসে, যদি সে মহিলাটা বাচ্চা প্রসব না করে, তো তার সেখান থেকে দুগ্ধ খরিত হবে না। দুগ্ধ যতই তৈরি হোক কিন্তু তা থেকে দুগ্ধক্ষরণ হবে না যদি বাচ্চা প্রসব না করে। এবং এক্ষেত্রে তাছাড়া এই যে পার্চুরেশন, এই যে ল্যাকটেশন পিরিয়ড আছে 6 মাস পর্যন্ত, এই 6 মাস পর্যন্ত কি মেন্সও হয় না, এবং এর ফলে কি এই সময় মেন্সও হয় না, তারপরে এই সময় আর ফার্টিলাইজেশনের কোনো চান্সও থাকে না। তো এইটুকু ছিল ল্যাকটেশনে। তো আশা করি বোঝা গেছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, হিউম্যান রিপ্রোডাকশন। তো আশা করি তোমাদের চ্যাপ্টারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, অনেক
যত সহজে পারা যায় সেটাকে বোঝাবার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো, ভিডিওগুলিতে কেমন লেগেছে সেটা কমেন্ট করো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আরও বেশি মোটিভেট হব, আরও বেশি ভালো করে ভিডিওগুলিকে বানাতে ইচ্ছা হবে, আরও নতুন নতুন তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করব। আর ভিডিওগুলিকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, স্টাডি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো, অফলাইনে দেখলে খুব একটা লাভ হয় না, কিছুই হয় না। যদি অনলাইনে দেখো তাহলে চ্যানেলটি গ্রো করবে, আরও বেশি ভিডিও সহজে আপলোড করতে ইচ্ছা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে অনলাইনে দেখার চেষ্টা করো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। আর যদি তোমাদের মনে হয় যে কোনো বিশেষ চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয় তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তো সেই চ্যাপ্টারগুলো আগে আপলোড করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো।